সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এমন একজন আগামী ১০০ বছরও যেটার ঘাটতি কেউ কখনো পূরণ করতে পারবে না। অবশেষে বিসিবি সেই সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারের অনুমতিক্রমেই এই সিদ্ধান্ত আসলো যে সাকিব আল হাসান এখন থেকে বাংলাদেশ জাতীয় দলে ফিরবে এবং তিনি নিয়মিতভাবে পরবর্তী সিরিজ থেকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হবে। তবে এতদিন পরে কেন? দীর্ঘ ১.৫ বছর পার হয়ে গেল, এতদিন কেন সাকিবকে সুযোগ দেওয়া হলো না? এই প্রশ্নের জবাবেও বিসিবি উল্লেখ করেছে এখানে সাকিবেরই সমস্যা ছিল। সাকিব আসলে খেলার ক্ষেত্রে কোনো আগ্রহ প্রকাশ করেনি, যার কারণে সাকিবকে দলে নেওয়া হয়নি। তবে সম্প্রতি আমরা দেখেছি সাকিব একের পর এক বিভিন্ন পডকাস্টে উল্লেখ করেছে সে জাতীয় দলের হয়ে খেলতে চায়, অন্তত সে জাতীয় দলের হয়ে খেলেই তারপরে ক্রিকেটকে বিদায় জানাতে চায় এবং এই সুযোগটা যেন বিসিবি ও বাংলাদেশ সরকার করে দেয় এমন একটা চাওয়া পাওয়ার কথাটা সে কিন্তু উল্লেখ করেছিল। এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার অবশেষে ডিসিশন নিল যে আগামী সিরিজ থেকে সাকিব আল হাসানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে এবং তাকে খেলার সুযোগ দেওয়া হবে। কেননা সাকিবের জায়গা অন্য কাউকে দিয়ে যে পূরণ করা নয় এটা নিশ্চিত। তবে অনেকেই এই মুহূর্তে বলছে যে সাকিব ইস্যুটা সামনে আনা হয়েছে বিসিবির পক্ষ থেকে মূলত বিশ্বকাপ ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চরমভাবে ব্যর্থ হয়েছে এই বিশ্বকাপে তারা ডিপ্লোম্যাটিক পর্যায়ে অর্থাৎ কূটনৈতিকভাবে সফলতা অর্জন করার জন্য যে প্রসেস মেনটেন করা দরকার ছিল তারা হয়তো সেভাবে প্রসেসটা গ্রহণ করতে পারেনি, যার কারণে অবশেষে আইসিসি ফাইনালি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে বাদ দিয়ে তারা এবারে বিশ্বকাপ আয়োজন করবে এবং বাংলাদেশের পরিবর্তে সেখানে তারা স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে। এরপরে কিন্তু দেশের ক্রিকেটে চরম একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং নানান সমালোচনাও তৈরি হয়েছে। সেই জায়গা থেকে অন্তত যে সমালোচনাটা শুরু হয়েছে সেই সমালোচনা ধামাচাপা দেওয়ার জন্যই সাকিবকে এবার জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কথা প্রকাশ্যে আনা হলো। শুধু তাই নয়, ক্রিকেট সমালোচকরা উল্লেখ করছে এই মুহূর্তে সাকিব জাতীয় দলে ফেরার মতো সে কিন্তু যথেষ্ট ফিটও না। তবে একটি বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে শত চেষ্টা করেও বিসিবি যে তারা পরাজিত হয়েছে এটা নিশ্চিত, অর্থাৎ বিসিবি এটা মানতে নারাজ যে তারা পরাজিত হয়েছে। মূলত তারা কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে এবং এক ভারতীয়দের জেদের কাছে বা বিসিসিআই আইসিসির সভাপতি জয় শাহর জেদের কাছেই বিসিবি পরাজিত হয়েছে, এই বিষয়টিও তারা প্রকাশ্যে আনতে চাচ্ছে না। যেভাবেই হোক বাংলাদেশ ক্রিকেটের একটা অন্যতম বড় ক্ষতি হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট যতটুকু সামনে এগোনোর ছিল আরও বেশ কিছু বছর পিছিয়ে গেল, এটা নিশ্চিত হয়ে গেল। শুধু তাই নয়, এই বিশ্বকাপ বয়কটের কারণে বাংলাদেশ শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো ঠিকভাবে অর্থাৎ সঠিকভাবে এখন পরিচালনা করাও বিসিবির জন্য কিন্তু একটা চ্যালেঞ্জে পরিণত হবে। ক্রিকেটারদের ভিতরে যেহেতু ক্রিকেটাররাও এই ক্ষেত্রে অনেকেই আগে থেকে বুঝতে পেরেছে যে এই বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারছে না, তো সেই কারণে নাজমুল হোসেন শান্ত আমরা দেখেছি সে উল্লেখ করেছিল যে আমাদের ঘরোয়া যে লিগগুলো আছে অন্তত এই 2টা মাস আমাদেরকে বসিয়ে না রেখে আমাদের এমন একটা টুর্নামেন্টের আয়োজন করা, সেটা বিপিএলের আদলে হতে পারে বা বিপিএলের মতো করে, সেখানে যেন আমরা পারফর্ম করার সুযোগ পাই। বিসিবিও ভাবছে যে এই বিশ্বকাপে যারা অংশ নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেটার এবং অন্যান্য যে সমস্ত বিদেশিরা আছে তাদেরকে ইনক্লুড করে এবার একটা বিপিএলের মতো করে আরেকটা টুর্নামেন্টের আয়োজন করা, তাহলে অন্তত ক্রিকেটাররা খেলার ভিতরে থাকতে পারবে এবং এটার মাধ্যমে তারা বিশ্বকাপ না খেলার অন্তত একটা সান্ত্বনার তো তারা খুঁজে পাবে। তবে প্রিয় দর্শক, বিসিবি শেষ পর্যন্ত আইসিসির জয় শাহ এমনকি ভারতের ক্রিকেট বোর্ডের ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে গেল। অর্থাৎ বিসিবির সামনে আর কোনো উপায় নেই, আর কোনো পথ খোলা নেই। এখন একটাই উপায়, বিশ্বকাপের কোনো ব্রডকাস্টিং আমাদের দেশে হতে দেওয়া হবে না। অর্থাৎ আমাদের যে 18 কোটি জনগণ আছে, এই 18 কোটি জনগণ তারা অন্যতম ক্রিকেটের ফ্যান। যদি আমরা বিশ্বকাপকে বয়কট করতে পারি এবং বিশ্বকাপের প্রচার যদি আমরা আমাদের দেশে বন্ধ করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে বড় একটা ধাক্কা হবে আইসিসি এবং ভারতের জন্য। এখন দেখা যাক যে বিসিবি সর্বশেষ কোন সিদ্ধান্তটা নিতে যাচ্ছে।